200 কিলোর আশেপাশে হয়ে যাবে চালানো। সো একটা রাফ অ্যান্ড টাফ একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা যারা এই গাড়িটা কিনতেছেন। Oh, you make me wanna talk back to you. তো আমরা যদি ওভারঅল ক্যালকুলেশন করে দেখি এখন 185.5 ডিভাইডেড বাই 3.12 লিটার, তাহলে আমাদের এভারেজটা আসতেছে কি? এভারেজ আমাদের আসছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাহমিদ হাসান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ইয়ামাহা R15 ভার্সন 4 এর মাইলেজ টেস্ট। যারা এই বাইকটি কিনতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও, বিকজ আজকের ভিডিওতে আমি ডিটেইলে ইয়ামাহা R15 ভার্সন 4 এর মাইলেজের আইডিয়া দিব আপনাদেরকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো মাইলেজ চেক করার জন্য আমি প্রথমে ট্যাঙ্ক ফুল করে নিব, এরপর আমি ট্রিপ সেট করে নিব 0-তে। দেন আমি 80-100 শহর এবং সিটির বাহিরে রোড মিলিয়ে যত কিলোমিটারই রান করি এভারেজ আবার ফিউল লোড করে ট্রিপের যে কিলোমিটার হবে ওইটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমার এভারেজ কত ফিউল মাইলেজ পাচ্ছি তা বোঝা যাবে। সো ফার্স্টে পাম্পে চলে যাই, আমার সামনে পাম্প আছে, তো এখান থেকে ফিউল লোড করে নেই। আর আমি সচরাচর গাড়িতে অকটেন ইউজ করি, যেটা আমি মনে করি গাড়ির জন্য ভালো, বিকজ ক্লিন থাকে পেট্রোলের তুলনায়। সো পেট্রোল না যাক, পাম্পে চলে আসি। লেটস সি অকটেনের জন্য অকটেন। ভাই ফুল দিল। ওকে 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 হইব, আর একটু দিল। ওকে দিল, আর একটু দিল, মুখে মুখে আনলো। হয় মুখে মুখে আনলো, মুখে আনলো। আমি তেল টেস্ট করতাম, মাইলেজ টেস্ট করতাম। ওই বই আর লাগতো না, ওই বউ মুখে আইসে, আর লাগতো না, আর লাগতো না, আর দিলে লাগতো না। ওকে, সো লেটস গো, শুরু করা যাক আজকে মাইলেজ টেস্টিং। বৃষ্টির দিন ভাই, গাড়িটারে একেবারে পানিতে ময়লা হয়ে, বালুতে পানিতে, কিছু বলার নাই। বাট এই ওয়েদারটা মজার, বাইক চালাতে লাইক ফিল পাওয়া যায়, ইউনো। এত বেশিও রোদ না, এত বেশিও কি না, আই মিন গরম না, গরমের মধ্যে তো ভাই বাইক চালাতে একেবারে ফেটে যায়। এনিওয়ে, তো আমরা যাচ্ছি সিলেট মেইন সিটির দিকে। সিটিতে গিয়ে টেস্ট করে নিব সিটির অবস্থা, জ্যাম ট্যামের মধ্যে কেমন মাইলেজ পাই। এটা হচ্ছে সিলেট ক্যান্টনমেন্টের মেইন এন্ট্রান্স। সো হ্যাঁ, চলতে চলতে বাইকের আমি ফিচারগুলো বলি। তো বেশিরভাগ মানুষই যারা ইয়ামাহার সাথে এবং R15-এর সাথে পরিচিত, তারা কম বেশি এই বাইকের লুকস এবং আউটলুকিংকে অনেক ভালোবাসে, বিকজ বাইকটা অনেক স্পোর্টি অ্যান্ড এফিশিয়েন্টও বটে। তো একটু ডিটেইলে গিয়ে বলি। সো বাইকটিতে ইয়ামাহার 155 সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার অ্যান্ড ফুল ভ্যালভ ইঞ্জিন আছে, যেটা 10,000 RPM 15 Nm এর মতো টর্ক উৎপাদন করে, যা এনাফ। আর বাংলাদেশের পরিস্থিতি আপনি হিসাব করলে এনাফ। ওকে, আমি যদি একটু ডিটেইলের মধ্যে যাই, তাহলে এই বাইকটার মধ্যে ইয়ামাহার 155 সিসির লিকুইড কুলড 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি প্রায় 18.4 PS পাওয়ার দেয় 10,000 RPM এবং 14.2
NM টর্ক দিয়ে 7500 RPM-এ। সো এটা অনেক, বাংলাদেশের রাস্তার জন্য বলতে গেলে এটা অনেক। আর গাড়ির মধ্যে VVA আছে, যেটা মানে খুব বেশি পাওয়ার গাড়িতে জেনারেট করে, যার ফলে আপনি হালকা হালকা এক্সিলারেশন করলে গাড়ি অনেক দূরে দৌড়বে। তো এই জিনিসটা অনেক ভালো একটা ফিচার। বা বাংলাদেশের বাইকগুলোর মধ্যে এইসব খুব কমই আছে। আমি আগে যত বাইক চালাইছি, ধরেন জিক্সার বা মনোটন বলেন বা অন্যান্যগুলো বলেন, ওইগুলোর মধ্যে এইসব ফিচার নাই। সো দ্যাটস ওয়াই লাইক ওইগুলা একটু রাফ এন্ড টাফ, বাট এই গাড়িটা টু মাচ স্মুথ। এরপরে ভাই বলতে গেলে এই বাইকটার মধ্যে যে ABS আছে এবং ট্র্যাকশন কন্ট্রোল আছে, ওইগুলা ফিচার অনেক কাজের। ট্র্যাকশন কন্ট্রোল কাজে লাগে কখন, যখন আপনি ধরেন একটু মাটি জায়গায় কাদা টাদা আছে, ওইসব জায়গার মধ্যে খুব কম গাড়ি স্লিপ করে। তো যে ট্র্যাকশন কন্ট্রোলের জন্য লাইক গাড়ি মানে পাওয়ার জেনারেট করা কাট করে দেয়, যখন চাকা এই জায়গার মধ্যে 2-3 বার রোটেট করে, তখন গাড়ি শর্ট শর্ট করে কাট করে, যার ফলে এত বেশি লাইক কি হয় না, স্লিপ করে না গাড়ি। অ্যান্ড লাইক সামনের এবং পিছনের চাকায় ABS থাকায় আপনি যে কোনো ওয়েদারে হুটহাট করে ব্রেক করলে লাইক সেফলি ব্রেক করতে পারবেন। তো এটা একটা ভালো জিনিস। অবভিয়াসলি ভাই এত দামের বাইক, বাংলাদেশের মার্কেটে এত টাকা, তো ওই হিসাবে এইসব থাকা মানে লাইক কাইন্ড অফ ম্যান্ডেটরি। এই রেঞ্জের থেকে লাইক অর্ধেকের বাইকগুলা ABS টেবিএস দিতেছে, বাট ট্র্যাকশন কন্ট্রোল নাই সব কিছুতে। ট্র্যাকশন কন্ট্রোল এই বাইকে থাকা ইম্পর্টেন্ট ছিল না, 155 সিসির বাইক ভাই আর কি বা পাওয়ার জেনারেট করবে, বাট দ্যাটস ফাইন। একটা স্পোর্টস বাইকের ফিল দেওয়ার জন্য হয়তো কি আমার এই চেষ্টা। আমি অলরেডি বৃষ্টিতে ভিজে আছি, দ্যাটস ওয়াই লাইক ব্লগ কন্টিনিউ রেকর্ড করতে পারতেছি না, কারণ গোপ্রো ওয়াটার প্রুফ প্রপারলি না, পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। লাইক গোপ্রো ব্যাগের মধ্যে নিয়ে ব্লগ কন্টিনিউ করতেছি। আমি এখন সিটি থেকে আস্তে আস্তে বের হয়ে আমি যাইতেছি স্ট্রেট জকিগঞ্জের রাস্তা দিয়ে। দেখা যাক কতটুকু মাইলেজ পাওয়া যায়। এখন পর্যন্ত যতটুকু দেখতেছি 50-এর আশেপাশে মাইলেজ দেখাইতেছে গাড়ি, বাট হিসাব করলে পরবর্তীতে জানা যাবে যে কতটুকু মাইলেজ পাইতেছে না পাইতেছে। তো সাথে থাকেন। বৃষ্টি একটু কমলে গোপ্রো অন করবো অ্যান্ড গোপ্রো দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। 2000 years later. রাইডিং ভিডিও রেকর্ড করতে পারতেছি না বিকজ টু মাচ বৃষ্টি দিতেছে বাহিরে। বৃষ্টির মধ্যে এমনিতে বাইক চালাইতে মজা লাগে, বাট কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে বা ভিডিও শুট করতে গেলে তখন প্রবলেম হয় কি, গোপ্রোতে সাউন্ড প্রপারলি রেকর্ড হয় না বা গোপ্রোতে পানি ঢোকার চান্স থাকে। দ্যাটস ওয়াই লাইক মোটোব্লগ কন্টিনিউ করতে পারতেছি না। বৃষ্টি একটু কমে গেলে মোটোব্লগ কন্টিনিউ করবো, বাট আমি বাইক চালাইতেছি এখন। অলমোস্ট বাইক চালানো হয়ে গেছে 53 কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে। সো আমি আরও 100 কিলোমিটারের মতো চালানোর ট্রাই করবো বাইক। এভারেজ সিটির বাইরে আরও 50 কিলোমিটারের মতো চালাবো, দেন সিটির ভিতরে গিয়ে 30-40 কিলোমিটারের মতো বাইক আরও রাইড করবো। দেন ফিউল পাম্পের মধ্যে যাব, গিয়ে ফিউল আপ করবো, এরপর ক্যালকুলেশন করে দেখাবো আপনাদেরকে যে এভারেজ কত মাইলেজ পাচ্ছি আমি। 150-200 কিলোমিটার সিটি এবং হাইওয়েতে রাইড করার পর। সো সাথে থাকুন, আর বৃষ্টি একটু কমলে আপনাদেরকে মোটোব্লগ দেখাবো ইনশাআল্লাহ। Oh, you make me wanna talk back. তো সামান্য অফরোড পেজ পাইছিলাম, তো এতটাও ভাঙা না যদিও, তারপরে ভাঙা আছে যে এইসব অফরোডের মধ্যে চালাইতে মজা লাগে, বাট এর থেকে বেশি হয়ে গেলে চালানোর টাফ হয়ে যায়, স্পেশালি একটু স্পোর্টস বাইকগুলোর জন্য। সো ইয়া, এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে চালাইতেছিলাম, বাট ক্যামেরা অন করতে পারতেছিলাম না, কারণ শুধু ক্যামেরা না, এখানের মধ্যে মাইক্রোফোন সব কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই লাইক অপেক্ষা করছিলাম বৃষ্টি কমার। তো বৃষ্টি কমছে, তাই এখন মোটোব্লগ করতে পারছি। আমি এখন সিটি থেকে একটু বের হয়ে আসছি বাহিরে, বিকজ এইদিকে খোলামেলা রাস্তা আছে। আর খোলামেলা রাস্তা মানেই ভাই গাড়ি 6 গিয়ারের মধ্যে 70-80 স্পিড মেনটেন করা। আর এটা এরকম যদি মেনটেন করি তাহলে ধরেন 55-60 কিলোমিটারের মতো মাইলেজ দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, স্পেশালি BS7 ইঞ্জিনগুলোর মধ্যে। আমি অন্য বাইকের কথা বলতে পারতেছি না ঠিক। তো MT-ও চালাইছি এবং বাকিগুলোও চালাইছি,
ওইগুলোর মধ্যে এরকম দেয় না, বাট আই ডোন্ট নো হোয়াই। আপনি ভার্সন 3 এর কথা বলেন আর ভার্সন 4 এর কথা বলেন, আমার এক ভাইয়ের ভার্সন 3 হাইওয়েতে 67 পর্যন্ত উনি মাইলেজ পাইছেন। সো বুঝেন ব্যাপারটা, 67 মাইলেজ ফ্রম V3 BS4 ইজ লাইক অনেক অনেক বেশি কিছু। ওনার টুকটাক কিছু কাজ করা ছিল আর দ্যাটস ওয়াই এত বেশি পাইছেন মাইলেজ উনি। সো এনিওয়ে ভিডিও কন্টিনিউ করতে থাকি, দেখা যাক কতক্ষণ যেতে পারে। আবার ভাঙালি যাইতেছি, সো কন্টিনিউ করতে থাকি। আমি টার্গেট নিচ্ছি যে 100-150 কিলোমিটারের মতো চালাবো, চালায় একটা সিদ্ধান্তে আসবো, কারণ 40-45 কিলোমিটার চালায় কোনো প্রপার সিদ্ধান্তে আসা যায় না। সো বৃষ্টির দিন থাকায় এত ভালো কিছু ভালো ভিডিও বানাইতে পারতেছি না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু লাইক মেক এ গুড কন্টেন্ট। সাপোর্ট করবেন আপনারা, সাপোর্ট করলে ইনশাল্লাহ আরও এরকম ভিডিওস বানাবো। সো দেখতে থাকুন ভিডিও। অলমোস্ট 63 কিলোমিটারের মতো বাইক চালায় ফেলছি আমি। এখন যে রাস্তাটা আসি এটা ওয়ান অফ মাই ফেভারিট রাস্তা, বিকজ দেখেন রাস্তার ভিউটা দেখেন, দুদিকে ভাই হাওর আর মাঝখানে যে রাস্তাটা, লাইক এইটা নেক্সট লেভেলের ফিল দেয় ভাই। বাইকারদের জন্য এইসব রাস্তা ভাই স্বপ্নের মতো। ক্যামেরায় দেখা যাবে কিনা বলতে পারি না, বাট সামনে ভাই ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় ভাই অস্থির। লাইক আমি আপনাদেরকে ফোন দিয়ে ভিডিও করে দেখাইতে পারি, আর যেখান থেকে ক্লিয়ারলি দেখা যায় ওখানের মধ্যে গিয়ে টু মাচ ভাই অস্থির একটা ভিউ আসে। আর রাস্তাটাও অসাম রাস্তা ভাই, ওয়ান অফ মাই ফেভারিট রাস্তা। পানির সময় আসলে দুই পাশেই পানি থাকে রাস্তার, রাস্তার মাঝখান দিয়ে ভাই। বৃষ্টি দিতেছে এখন, বৃষ্টির মধ্যে জানি না সাউন্ড কোয়ালিটি বা এইসব কেমন আসতেছে বা কোনো প্রবলেম হইতেছে কিনা ভিডিওর মধ্যে, বাট এই জায়গার মধ্যে ভিডিও না করে আমি থাকতে পারলাম না। লুক এট দি ভিউ, লাইক অসাম, নেক্সট লেভেলের ভাই, নেক্সট লেভেলের। আই লাভ দ্যাট প্লেস। এন্ড লুক এট দিস স্পিড 73। এই রাস্তার মধ্যে চাইলে ভাই টপ মারা যাবে ভাই। লেট মি ট্রাই সামথিং। यार बेस्ट একটা প্লেস, বেস্ট একটা রোড। মানুষগুলো ভাই এই দেখেন, এই দেখেন দেখেন দেখেন, রোড ঠিক আছে ভাই, কিন্তু মানুষগুলোর উপরে ভরসা নাই। গরু ছাগলগুলোর মতো ভাই মানুষগুলোর অবস্থা, খাস করে রাস্তার মাঝখানে দেখেন দেখেন দেখবেন। এই যে কিছু ভাই জায়গা আছে এইরকম রাস্তার মাঝখানে মানুষ ভাই ঘর বানায় ফেলে, মানে এমনভাবে দাঁড়ায় মনে হয় ওইটা ওদের উঠোন। এনিওয়ে তো যাই এখনো এইদিকে, দেখি কতক্ষণ যাওয়া যায়, কত দূর যাওয়া যায়। রাস্তা খালি, যদি আমি আইডিয়া নিতে হয় তাইলে এইরকম রাস্তার মধ্যেই নিতে হবে আইডিয়া, খালি রাস্তার। আর জ্যামেরটা তো অবভিয়াসলি টাউনের মধ্যেই নিতেছি, টাউনে থাকি হলো তো ওখানের মধ্যে ফিল করি জ্যাম, এইটাই। Oh, you make me wanna talk back. অলমোস্ট 67 কিলোমিটার ডান। অ্যান্ড আমি এমন একটা প্লেসে এসে পৌঁছাইছি যে প্লেসটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট একটা প্লেস। অ্যান্ড লাইক এই প্লেসের ভিউ আমি অলওয়েজ মানে মিস করি, যখনই সিটির মধ্যে থাকি বা সিটির আশেপাশে থাকি তখন এই প্লেসটাকে মিস করি। আর আমি যখন যদি যাই বা ওইদিকে গেলে সবসময় এই জায়গার মধ্যে থামি। তো এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। আর
মানে ওয়েদারটা নেক্সট লেভেলে থাকে এই জায়গার মধ্যে সবসময়। গরমের সময় আসলেও দেখা যায় যে বাতাসটা খুব মজার থাকে। সো গাইস অলমোস্ট চলে আসছি আমি আমার ডেস্টিনেশনে, রানুবাড়ির পাশে। সো লুক এট দ্য ভিউ, লুক এট ফাকিং ভিউ। এদিকে পুরো কালো হয়ে লাইক পাহাড়ের অবস্থা। জিনিসটা দেখাই দিলে অনেক ভালো লাগবে। Let me show you guys. Look at that view, yaar. Much beautiful, too much beautiful. বৃষ্টি শুরু হয়ে যাইতেছে আবার। ও ক্যামেরা ফটো দিয়েছে। A few moments later. সো গাইজ এখন চলে আসি ঘুরতে 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 জকিগঞ্জ বাজারে। এখানে রানুবাড়িতে ছিলাম কিছুক্ষণ, এরপরে বোনের বাড়ি গেলাম, কিছু কাজ টাজ করলাম, সব কিছু শেষ করে এখন এখন আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি। সো সিলেট যাইতে যাইতে দেখা যাক কত কিলোমিটার হয়। অলরেডি 115 কিলোমিটার হয়ে গেছে, যাইতে যেতে আরও 67 কিলোমিটার। সো সব মিলে অ্যাপ্রক্সিমেটলি ও ভাই এখানের মধ্যে আবার জ্যাম লাগে আছে। আমি নিজে তো রং রোডে চলে আসলাম। ফলো করে করে রং রোডে আসলাম। মিস্টেক। No. ভাই এইসব জায়গার মধ্যে ভাই প্রচুর কেচাল লাগে। কোনো জ্যামের কিছু নাই, তাও জ্যাম লাগাই দেয়। পিছনে ট্রাক, লাগে ভিতরে। জ্যাম কাকে বলে? আবার জ্যামের মধ্যে পড়ে সিটির বাইরে এসে জ্যামের বাইরে। নাইস। এখন অলমোস্ট বাজতেছে সন্ধ্যা 6:20 অ্যান্ড সারাদিনে অলমোস্ট আজকে 200 কিলোর আশেপাশে হয়ে যাবে চালানো। সো একটা রাফ অ্যান্ড টাফ একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা যারা এই গাড়িটা কিনতেছেন। এইটা অ্যারাউন্ড 5 AM মোটামুটি সিমিলারই হবে আমি যা ভাবতেছি। সামান্য বিএইচপির পার্থক্য না, ঠিক আছে, সামান্য কিছু বিএইচের পার্থক্য আছে দুইটার মধ্যে। তো যতটুকু তো টপের মধ্যে আর কেউ গাড়ি চালাইতেছে না ভাই। এবারেই টপে হয়তো একটু বেশি তেল খাবে, আর 5 AM। তো এদিকেও পাহাড়, অনেক পাহাড় এখান থেকে দেখা যাইতেছে। কেউ বেরোতে বুঝবেন কিনা সামনে পাহাড়, দেখতে প্রচুর সুন্দর লাগে। আর মাইলেজ টেস্টের যে ব্যাপার, 120 কিলো অলরেডি হয়ে গেছে। এখানের মধ্যে দেখাইতেছে 1.6, 1.2, 1.4 লিটার পার 100 কিলোমিটার। নট ব্যাড। লাইক এইরকম চালাইলে আপনি
তেলের কথা চিন্তা করতে হবে না। Look at the view. সো গাইজ, ফাইনালি আমরা গোলাপগঞ্জ বাজারে চলে আসছি। 172 কিলো ওভারঅল আজকে রাইড করলাম। 25 মিনিটের রাস্তা দূরে আছে, তো 25 মিনিট বলতে গেলে 30-35 কিলোর মতো দূরে আছে। তো 173 আর 30-35 কিলো আমাদের 200 কিলোর মতো, 200 কিলোর মধ্যে একটা সিটিতেও চালাইলাম, হাইওয়েতেও চালাইলাম, ফাঁকা রাস্তায় চালাইলাম, সব জায়গার মধ্যে চালাইলাম। ওভারঅল মানে একজন মানুষ যেমনি রাইড করে রেগুলার ডেগুলোতে ওই রকমই আর কি চালায়া একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আমি প্রপার ফিউল পাম্পে যাওয়ার পরে ফিউল নেওয়ার পরে আপনাদেরকে আইডিয়া দিতে পারবো যে আমি কতটুকু বাইক চালাইছি আর কতটুকু ফিউল কনজাম্পশন হয়েছে। তো আমি যাই ফিউল পাম্পের সামনে গিয়ে তখন হচ্ছে আপনাদের সাথে ফিউল নেওয়ার সময় দেখাচ্ছি কতটুকু ফিউল লাগে না লাগে, কারণ রাস্তা অন্ধকার, আয়ন কি দেখবেন না দেখবেন তাদের ফাইন। সো এট লাস্ট 186 কিলোমিটারের মতো আমরা রাইড করছি আজকে, অ্যান্ড 186 কিলোমিটার রাইড করার পরে এখন যেই পেট্রোল পাম্প থেকে সকালে পেট্রোল নিয়েছিলাম ওইটাই আবার ব্যাক করছি। সো দেখি এখন কত টাকার পেট্রোল যায় বাইকে। সো ওইটা দেখলে আইডিয়া হয়ে যাবে কত লিটার পেট্রোল যায়, ওইটা দেখলে আইডিয়া হয়ে যাবে। 185 দিয়ে মাল্টিপ্লাই করে নিলেই আমাদের হিসাব চলে আসবে এভারেজ মাইলেজের। সো লেটস সি। সেম সকালের প্লেস। Don't let me sleep. Never say sorry. Maybe I'll leave. Maybe, but you know I never will. ফুল করে দেবো ভাই। No. So I choke you down just like a pill. আরেকটু দিল, আরেকটু দিল। ওকে 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 ওকে, আরেকটু দিল। ওকে, সো 390 টাকার পেট্রোল। টু কত লিটার ভাই? 2.4। ওকে, 3.12 লিটার পেট্রোল গেছে। গাইজ আমরা আজকে বাইক চালালাম মোট 185.5 কিলোমিটারের মতো। আর ফিউল যখন লাস্টে পাম্প থেকে নিলাম তখন আমরা ফিউল নিয়েছিলাম 3.12 লিটার। তো আমরা যদি ওভারঅল ক্যালকুলেশন করে দেখি এখন 185.5 ডিভাইডেড বাই 3.12 লিটার, তাহলে আমাদের এভারেজটা আসতেছে কি? এভারেজ আমাদের আসছে 59.45, ধরেন অলমোস্ট 60 কিলোমিটারের মতো ওভারঅল আমাদের আসতেছে। তো যেটা মানে কোয়াইট ইমপ্রেসিভ, কারণ এখনকার সময় এইরকম মাইলেজ পাওয়া, তাও কোনো স্পোর্টস বাইকের মধ্যে বাংলাদেশে টু মাচ টাফ। তো আমার রাইডিংটা খুব স্মুথ ছিল, আমি খুব ধীরে ধীরে চালাইছিলাম বাইক। তো এভারেজ স্পিড মেনটেন করছি 45 to 50 মতো, অ্যান্ড আরপিএমও এত বেশি হাই ছিল না, দ্যাটস ওয়াই এত ভালো মাইলেজ পাইছি। তো সিটির মধ্যে যদি আরেকটু বেশি যদি রাইড করেন তাহলে এইটা কমে 50-র আশেপাশে আসবে, আর যদি হাইওয়ের মধ্যে টানা যদি রাইড করেন তাহলে এইটা বেড়ে 65 পর্যন্তও যাইতে পারে। তো আমি সিটির মধ্যে অলমোস্ট 40-45 কিলোর মতো চালাইছি, তাও অনেক বেশি টাইম নিছে, বিকজ সিটিতে অনেক জ্যাম থাকে, অ্যান্ড বৃষ্টিও ছিল তখন। বৃষ্টিতে গাড়ি ঠিক মতো চালানো যায় না, স্লিপ টিপ করে। তো ওই হিসাবে কোয়াইট ডিসেন্ট মাইলেজ পাইছি, যা মনে হয় সব BS7 থেকেই আশা করা যায় যদি ড্রাইভার প্রপারলি ড্রাইভ করে। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট কোনো এক ভিডিওতে কোনো এক নতুন টপিক নিয়ে দেখা হবে এগেইন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।